আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। বাংলাদেশে বড় সমস্যা এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তা, ইনফ্লেশন, প্রাইস হাইক, দ্রব্যমূল্য ভীষণভাবে বেড়ে যাচ্ছে। সো এই প্রবণতাই যে দ্রব্যমূল্য বাড়ছে, এই প্রবণতাটা অনেকেই বলছেন যে বৈশ্বিক প্রবণতার সঙ্গে আসলে মেলে না। 2021 সালের জুলাই থেকে 2024 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে যে দীর্ঘমেয়াদী উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা দেখা যাচ্ছে, তার সঙ্গে বৈশ্বিক প্রবণতার ব্যবধান অনেক বেশি। 2022 সালে বিশ্বের 194টি দেশের মধ্যে 179টি দেশে মূল্যস্ফীতির হার বেড়ে যায়। এরপর থেকে মূল্যস্ফীতির হার কমেছে। 2023 সালের এপ্রিলে বৈশ্বিক মূল্যস্ফীতির গড় হার হিসাব করা হয় 7.2%। 2022 সালের জুনে তা ছিল সর্বোচ্চ 9.4%। এরপর ধারাবাহিকভাবে কমে 2024 সালের জুনে বৈশ্বিক গড় মূল্যস্ফীতির হার দাঁড়ায় 5.9%। অথচ দেখা যাচ্ছে 2022 সালের শুরুর দিক থেকে বাংলাদেশে মূল্যস্ফীতির হার বাড়তে শুরু করে। 2022 সালের জানুয়ারির আগে বার্ষিক মূল্যস্ফীতির গড় হার ছিল 6%-এর নিচে। 2023 সালের আগস্টে তা 9%-এর ঘরে উঠে যায়। এটা সরকারি হিসাব। বাস্তবে তা যে আরও বেশি শ্বেতপত্র কমিটি তা একাধিকবার বলেছে। গত বছরের আগস্টের পর মূল্যস্ফীতির গড় হার 9.6%। যে শ্বেতপত্র কমিটি সরকার গঠন করেছিল ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতির বিষয়ে খতিয়ে দেখবার জন্য, সেই শ্বেতপত্র কমিটি বলছে যে মূল্যস্ফীতির হার ও অস্থিরতা উভয় বেড়েছে, ধারাবাহিকভাবে মূল্যস্ফীতির হার কমেছে, সেই স্মৃতি অনেক দূরের। এর আগে 2007-08 অর্থ বছরে মূল্যস্ফীতির হার 12.3% উঠেছে। তখন ছিল বৈশ্বিক খাদ্য সংকট। পরের বছর তার 7.6% নেমে আসে। এরপর 2010 এবং 11 অর্থ বছরে তা আবার 10.9% ওঠে। তবে এরপর 2011-12 অর্থ বছর থেকে 2020-21 অর্থ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমেছে। 2022 সালের জুনে বিশ্ববাজারে খাদ্যমূল্য ছিল ঐতিহাসিকভাবে সর্বোচ্চ পর্যায়ে। 2023 সালের প্রথম প্রান্তিকে সেই দাম 30% কমে যায়। ফলে বিগত সরকার যে বলতো এই মূল্যস্ফীতি আমদানি বাহিত, তার সঙ্গে এই বাস্তবতা মেলে না। শ্বেতপত্র কমিটি মনে করছে যে বিশ্ববাজারে খাদ্যমূল্য কমলেও দেশের বাজারে না কমার কারণ হলো টাকার অবমূল্যায়ন, রিজার্ভ সংকটের কারণে আমদানিতে সীমাবদ্ধতা, জ্বালানির মূল্যবৃদ্ধি, বাজারের অব্যবস্থাপনা, কর্পোরেট মুনাফা বৃদ্ধির তাগিদ ইত্যাদি। এছাড়া নীতি সুদহার বৃদ্ধি করা সত্ত্বেও ব্যাংক ঋণের প্রকৃত সুদহার একটা সময় পর্যন্ত বাড়ানো হয়নি। ফলে মুদ্রানীতির প্রভাব বাজারে সেই অর্থে পড়েনি। এই বাস্তবতায় মানুষকে স্বস্তি দিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে শ্বেতপত্র কমিটি। 2025 সালে চরম দরিদ্র মানুষদের জন্য নগদ সহায়তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে কমিটি। সেই সঙ্গে কর ছাড় দেওয়ার কথা বলেছে তারা। শ্বেতপত্র কমিটি বলছে যে মুদ্রানীতির হ্রাস টানা থেকে শুরু করে বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং নগদ সহায়তা বৃদ্ধি, এরকম সমন্বিত পদক্ষেপ নেওয়া উচিত। খাদ্য মূল্যস্ফীতি আবার 14%-এর কাছাকাছি পৌঁছে গেছে। টানা 8 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতির 2 অঙ্কের ঘরে আছে। বাজারে জিনিসপত্রের ঊর্ধ্বমুখী দামের কারণে গরিব এবং সীমিত আয়ের মানুষ বড় ধরনের ভোগান্তিতে পড়েছেন। শীতের শুরুতে বাজারে শাকসবজির সরবরাহ বাড়লেও দাম তেমন কমছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপও কাজ করছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর সর্বশেষ হিসাবে গত নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 13.8%। এটি গত 13.5 বছরের মধ্যে খাদ্য মূল্যস্ফীতির দ্বিতীয় সর্বোচ্চ হার। গত জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14.10% বেড়েছিল। নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বাড়ার পাশাপাশি সার্বিক মূল্যস্ফীতিও বেড়ে 11.38% উঠেছে। অর্থাৎ গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য সেবা কেনা গেছে, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি বেশি শহরে বিবিএসের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে শহরে খাদ্য মূল্যস্ফীতির গ্রামের চেয়ে বেশি। নভেম্বর মাসের হিসাবে শহরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 14.63%, আর গ্রামে এই হার 13.41%। এর মানে হলো গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষকে খাবার কিনতে আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিবিএস এর হিসাবে একটি পরিবারকে গড়ে তাদের আয়ের 48% অর্থই খাবার কেনার পেছনে খরচ করতে হয়। অন্যদিকে খাবার কিনতে গরিব পরিবারকে তাদের আয়ের 2/3 মতো অর্থ খরচ করতে হয়। সার্বিক মূল্যস্ফীতি বা খাদ্য মূল্যস্ফীতি বেশ অনেকটা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে সার্বিক মূল্যস্ফীতিও। বিবিএস এর পরিসংখ্যান অনুসারে গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.38%। গত অক্টোবরে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি ছিল 10.68%। গত নভেম্বর মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। গত মাসে এই হার ছিল 9.39%। আগের অক্টোবর মাসে যা ছিল 9.34%। মূল্যস্ফীতি হলো এক ধরনের করের মতো, যা ধনী গরিব নির্বিশেষে সবার উপরে চাপ বাড়ায়। গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি
মূল্যস্ফীতি 11.38% হওয়ার মানে হলো যে পরিবারের মাসিক খরচ ছিল 50,000 টাকা, সরকারি হিসেবে ওই পরিবারের খরচ 1 বছরের ব্যবধানে গড়ে 5,500 টাকার বেশি বেড়েছে। সার্বিক মূল্যস্ফীতি 11% বেশি হলো জাতীয় মজুরি হার সে তুলনায় বাড়ছে না। গত নভেম্বর মাসে জাতীয় মজুরি হার হয়েছে 8.10%, মানে খরচের তুলনায় আয় বাড়েনি। দেশে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে যে রাজনৈতিক সুবিধা পেতে আগে মূল্যস্ফীতি কম দেখানো হতো। অর্থনীতি নিয়ে বিগত বেশ কিছুদিন আগে প্রকাশিত শ্বেতপত্র প্রতিবেদনে বিবিএস পরিসংখ্যানে কারসাজি করার অভিযোগ আনা হয়েছে। শ্বেতপত্র প্রতিবেদন অনুসারে গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সার্বিক মূল্যস্ফীতি 15 থেকে 18% মধ্যে ছিল, কিন্তু বিবিএস প্রকাশ করা পরিসংখ্যানে মূল্যস্ফীতি অনেক কম দেখানো হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রতিশ্রুতি দিয়েছেন যে মূল্যস্ফীতির প্রকৃত তথ্য প্রকাশ করা হবে। সব মিলিয়ে দেশের অর্থনৈতিক অবস্থার যে চিত্র পাওয়া যাচ্ছে তাতে স্বস্তির কোনো খবর নেই। মানুষের জীবনমান উন্নতির সম্ভাবনা এই 4 মাসে তৈরি হয়নি। অন্যদিকে অভ্যুত্থানের পর মানুষের মধ্যে যেসব নতুন স্বপ্ন এবং আশার সঞ্চার হয়েছে তা অর্জন করা যাবে না যদি না সার্বিক অর্থনৈতিক অবস্থার উন্নতি করা যায়। তবে কিছুদিন আগে অর্থ উপদেষ্টার সঙ্গে আমার কথা হচ্ছিল আমার অনুষ্ঠানের 3য় মাত্রায়, সেখানে তিনি বলেছেন যে তারা তথ্যপাত্র অন্তত গোপন করছেন না, যা কিছু সত্য, যা কিছু প্রকৃত সেটাই জনসমক্ষে তুলে ধরছেন, এবং সেরকম তথ্যপাত্র থাকলে আসলে পরিকল্পনা অনেক প্রণয়ন অনেক সহজ হয়। অর্থনীতিটাকে আমরা স্টেবল করতে পারলে আমার রাজনৈতিক পরিস্থিতির উন্নতি অনেক সহজ হবে। একই সঙ্গে আমরা যদি পলিটিক্যাল স্টেবিলিটি আনতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।